আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আজকে এইচএসসিতে যারা রয়েছেন তাদের জন্য অপরিচিতা গল্প নিয়ে হাজির হলাম এবং অপরিচিতা গল্পর A to Z আলোচনা করা হবে। প্রথমত কিছু গুরুত্বপূর্ণ বিষয় বলে নিই। আমার এই চ্যানেলের বিসিএস প্রিপারেশন নিচ্ছেন যারা, বিভিন্ন জব প্রিপারেশন নিচ্ছেন অথবা ভর্তি পরীক্ষা নিচ্ছেন, তাদেরকে অনুরোধ করব আই বাটনে দেওয়া যে সাধারণ জ্ঞানের প্রশ্ন আছে সেই ক্লাসগুলো দেখার জন্য। যারা এইচএসসি না, তারা সেই সাধারণ জ্ঞানের ক্লাসগুলো অথবা ভর্তি পরীক্ষার জন্য যারা উপযোগী অর্থাৎ প্রিপারেশন নিচ্ছেন তারা সেই ভিডিওগুলো দেখতে পারেন। যারা এইচএসসি না আমার চ্যানেলে সাবস্ক্রাইবার আছেন, যদি একজনও হয়ে থাকেন তাকে বলছি আপনি চাইলে ভিডিওটি স্কিপ করতে পারেন। আর যারা এইচএসসি আছেও তারা খুব মনোযোগ দাও, এটা এত গুরুত্বপূর্ণ একটি গল্প এবং এই আলোচনা, কারণ অপরিচিতা এটা এমন একটি গল্প, এইচএসসি বাংলা এমন কোনো সাল নেই বা আসেনি যেই সালটা পার হয়ে গেছে অথচ অপরিচিতা থেকে কোনো সৃজনশীল হয়নি, আবার কোনো এমসিকিউ হয়নি, এরকম কোনো সাল অতিবাহিত হয়নি। এই জন্য অপরিচিতা গল্পটি অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো আজকে সেটা নিয়ে আলোচনা করা হবে। আর অপরিচিতা গল্পটি মোটামুটি বড় আছে, তাই প্লেলিস্ট আকারে ভিডিও দেওয়া থাকবে একটার পর একটা, জানে ভিডিওটা যাতে বড় না হয়ে যায় এই জন্য প্লেলিস্ট আকারে একদিনে 10টা প্যারা অথবা 11টা প্যারা করে শেখানো হবে। তো কথা না বাড়িয়ে ক্লাসটা শুরু করা যাক। আজকে ক্লাস হচ্ছে পার্ট 1, অপরিচিতা রবীন্দ্রনাথ ঠাকুর। কবি পরিচিতিটা তোমরা সবাই নিজ দায়িত্বে পড়ে নেবে। আমি সরাসরি গল্পে চলে যাই। আজ আমার বয়স 27 মাত্র। এ জীবনটা না দৈর্ঘ্যের হিসাবে বড় না গুণের হিসাবে, তবু ইহার একটু বিশেষ মূল্য আছে। ইহা সেই ফুলের মতো যাহার বুকের উপরে ভ্রমর আসিয়া বসিয়াছিল এবং সেই পদক্ষেপের ইতিহাস তাহার জীবনের মাঝখানে ফলের মতো গুটি ধরিয়া উঠিয়াছে। আসলে এখানে কি বোঝানো হচ্ছে, এই কথাটা দ্বারা কি বুঝছো তোমরা, ক্লিয়ার করে এটা। বিষয়টা হচ্ছে অনুপমের যে এই তুচ্ছ জীবনের একটি বিশেষ মূল্য আছে। কেমন? অনুপমের জীবন যদি ফুলের সাথে তুলনা করা হয় তাহলে কল্যাণী হলো ভ্রমর। ভ্রমর ফুলের সংস্পর্শে এসে ফুলকে যেমন গুটিতে পরিণত করে এবং গুটিকে ফলে, তবে অনুপমের ক্ষেত্রে উল্টো হয়েছে, কেননা গুটি যখন ফলের মতো হয় তখন জীবন অসম্পূর্ণ থেকে যায়, যার ফলে অনুপমের জীবন অসম্পূর্ণ থেকে গেছে। আশা করি বুঝতে পারছো। তারপরে তো যে ইতিহাস, আসলে সেই ইতিহাসটুকু আকারে ছোট, তাহাকে ছোট করিয়াই লিখব। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না তাহারা ইহার রস বুঝিবেন। ছোটকে যাহারা সামান্য বলিয়া ভুল করেন না, এ কথাটার মানে হচ্ছে আমরা ভাবি ছোট কোনো বিষয় যদি হয় সেটা হয়তো বা গুরুত্বপূর্ণ না। আসলে না, যারা জানেন যে একটা ছোট বিষয় অনেক গুরুত্বপূর্ণ হতে পারে তারাই এই গল্পের রস বুঝবেন। তারপরে অনুপম বলছে, কলেজে যতগুলো পরীক্ষা পাশ করিবার সব আমি চুকাইয়াছি। ছেলেবেলায় আমার সুন্দর চেহারা লইয়া পণ্ডিত মশাই আমাকে শিমুল ফুল ও মাকাল ফলের সহিত তুলনা করিয়া বিদ্রূপ করিবার সুযোগ পাইয়াছিলেন। আসলে অনুপম কলেজে সকল পরীক্ষা শেষ করেছেন, অর্থাৎ তিনি একজন MA পাশ করা যুবক। অনুপম যখন ছোট ছিল তখন তার যে শিক্ষকেরা ছিল তাকে যে শিমুল ফুল ও মাকাল ফলের সাথে তুলনা করে ব্যঙ্গ বিদ্রূপ করত। কারণ হচ্ছে শিমুল যে ফুল আছে, শিমুল ফুল হচ্ছে দেখতে সুন্দর, কিন্তু আসলে শিমুল ফুলের কোনো সুগন্ধি নাই, সুবাস নেই, এমনকি দেবতার প্রার্থনায় ব্যবহারের অযোগ্য ফুল। যারা হিন্দু আছে তারা এটা ভালো বুঝো। একই সাথে মাকাল ফল দেখতে বাইরে সুন্দর হলো, ভেতরে সারযুক্ত দুর্গন্ধ, যা খাবার অনুপযোগী। ঠিক তেমনই অনুপম ছিল বাহিরে সুন্দর কিন্তু ভেতরে গুণহীন। আসলে এখানে তার যে ব্যক্তিত্বহীনতা সেটা বোঝানো হয়েছে। গল্পের গভীরে গেলে আস্তে আস্তে এটা তোমরা বুঝতে পারবে। ইহাতে তখন বড় লজ্জা পাইতাম, কিন্তু বয়স হইয়া একথা ভাবিয়াছি যদি জন্মান্তর থাকে তবে আমার মুখে সুরভ এবং পণ্ডিত মশাইদের মুখে বিদ্রূপ
আবার যেন অমন করিয়া প্রকাশ পায়। আসলে এখানে একটু সে স্মৃতিচারণ করছে। তোমরা প্রাইমারিতে যারা পড়েছো অনেকেই বলো যে প্রাইমারি স্কুল যেমন সবচেয়ে ভালো ছিল। প্রাইমারি স্কুলে পড়াকালীন অনেক স্মৃতি তোমাদের মনে থাকে, কোন স্যার কী বলেছে অথবা কোনো দিন হয়তো অপমান করেছে কিংবা একটা ভালো কিছু করেছে, এটা তোমরা সারা জীবন মনে রাখো। আসলে বিষয়টা এরকম অনুপমের ক্ষেত্রেও, যদি এরকমভাবে জন্মান্তর যদি বিদ্রূপ করে দিত অনুপম, তাই শুনে যেত। আমার পিতা এককালে গরিব ছিলেন, ওকালতি করিয়া তিনি প্রচুর টাকা রোজগার করিয়াছেন, ভোগ করিবার সময় নিমেষ মাত্র পান নাই। মৃত্যুতে তিনি যে হাঁপ ছাড়িলেন সেই তার প্রথম অবকাশ। আমার তখন বয়স অল্প, মার হাতে আমি মানুষ। মা গরিবের ঘরের মেয়ে, তাই আমরা যে ধনী এই কথা তিনিও বলেন না। আমাকে ভুলতে দেন না, শিশুকালে আমি কোলে কোলে মানুষ বোধ করি, সেই জন্য শেষ পর্যন্ত আমার পুরোপুরি বয়সই হইল না। আজও আমাকে দেখিলে মনে হইবে আমি অন্নপূর্ণার কোলে গজাননের ছোট ভাইটি। আসলে অনুপমের বাবার মৃত্যুর পর মায়ের হাতে অনুপম মানুষ হয়েছে। অন্নপূর্ণা দেবী হচ্ছে দুর্গার কোলে থাকা গণেশ বা গজাননের যে ছোট ভাই কার্তিক, সে কার্তিকের মাতৃআজ্ঞার সাথে অনুপম নিজেকে তুলনা করেছে। অন্ধভাবে অনুপম মায়ের আদেশ পালন করতে গিয়ে অনুপম শিক্ষিত হওয়ার পরেও তার যে পরিণত বয়স হয়েছে, কিন্তু সে ব্যক্তিত্বের অধিকারী হতে পারেনি, নিজেকে আত্মনির্ভরশীল ও স্বাধীনচেতা হিসেবে তৈরি করতে পারেনি। এইটা হচ্ছে বিষয়। তারপরে যাই, আমার আসল অভিভাবক আমার মামা, তিনি আমার চেয়ে বড়জোর বছর কয়েক বড়, কিন্তু ফল্গুর বালির মতো তিনি আমাদের সমস্ত সংসারটাকে নিজের অন্তরের মধ্যে শুষিয়া লইয়াছেন। তাহাকে না খুঁড়ে এখনকার এক গুণ্ডস রসও পাইবার জো নাই। এই কারণে কোনো কিছুর জন্যই আমাকে কোনো ভাবনা ভাবিতেই হয় না। দেখো, অনুপম তার মামা সম্পর্কে বলতে গিয়ে বলছে যে মামা হলেন তার অভিভাবক, যিনি তার থেকে 6 বছরের বড়। অনুপমের পরিবারকে তিনি ফল্গুর বালির মতো চুষে নিয়েছেন। উপরে বালির আস্তরণ হলেও ভেতরে জলস্রোত প্রভাবিত হয় ভারতের গোয়া অঞ্চলের ফল্গু নদীতে। এই ফল্গু নদী থেকে জল নিতে হলে বালির আস্তরণকে আগে ভেদ করতে হয়। ঠিক এরকমটাই অনুপমের পরিবার থেকে কিছু যদি নিতে হয়, মামার থেকে ছাড়া নেওয়া সম্ভব নয়। অনুপম সেই বিষয়টি বলছে। আসলে যে সংসারের যে দায় দায়িত্ব সব কিছু তার মামাই দেখভাল করেন। তারপরে, কন্যার পিতা মাত্রেই স্বীকার করিবেন আমি সৎপাত্র, তামাকটুকু পর্যন্ত খাই না। ভালো মানুষ হওয়ার কোনো ঝঞ্ঝাট নাই, তাই আমি নিতান্ত ভালো মানুষ। মাতার আদেশ মানিয়া চলিবার ক্ষমতা আমার আছে, বস্তুত না মানিবার ক্ষমতা আমার নাই। অন্তঃপুরের শাসনে চলিবার মতো করিয়াই আমি প্রস্তুত হয়েছি। যদি কোনো কন্যা স্বয়ংবরা হন তবে এই সুলক্ষণটি স্মরণ রাখিবেন। অনুপম নিজের সম্পর্কে বলতে গিয়ে বলছে যে সে নিতান্ত সৎপাত্র, কারণ সে নেশাজাতীয় যে দ্রব্য দূরের কথা তামাক পর্যন্ত খায় না, এই জন্যই সে নিতান্তই ভালো মানুষ। তার মায়ের আদেশ মেনে চলার মতো ক্ষমতা তার আছে। অন্তঃপুর অর্থাৎ তার যে বাড়ি, অন্দরমহল যেটা বলে, সে অন্দরমহলের শাসনে চলার মতো করেই তার গড়ে ওঠা। যে কারণে স্বয়ংবরা অর্থ হচ্ছে যে নারী নিজেই নিজের স্বামী নির্বাচন করেন, কন্যা তাকে সহজে পছন্দ করবে। স্বয়ংবরা কন্যা তাকে সহজেই পছন্দ করবে, অর্থাৎ স্ত্রীর বাধ্য স্বামী হিসেবে অনুপম নিজেকে যোগ্য মনে করছে। একজন স্ত্রীর বাধ্য স্বামী হিসেবে অনুপম নিজেকে তার যোগ্য মনে করছে। অনেক বড় ঘর হতে আমার সম্বন্ধ আসিয়াছিল, কিন্তু মামা, যিনি পৃথিবীতে আমার ভাগ্য দেবতার প্রধান এজেন্ট, বিবাহ সম্বন্ধে তার একটা বিশেষ মত ছিল। ধনীর কন্যা তার পছন্দ নয়। অনুপমের মামার হচ্ছে ধনীর কন্যা পছন্দ নয়। আমাদের ঘরে যে মেয়ে আসিবে সে মাথা হেট করিয়া আসিবে, এই তিনি চান। অথচ টাকার প্রতি আসক্তি তার অস্থিমজ্জায় জড়িত।
তিনি এমন বেহাই চান যাহার টাকা নাই অথচ যে টাকা দিতে কসুর করিবে না। যা হোক, শোষণ করা চলিবে, অথচ বাড়িতে আসিলে গুড়গুড়ির পরিবর্তে বাধা হুকাই তামাক দিলে যাহার নালিশ খাটিবে না। অনুপমের মামার বৈশিষ্ট্য সম্পর্কে আস্তে আস্তে তোমরা জানতে পারবে এবং অনেক মজা পাবে। অনুপমের যে ভাগ্য নির্ধারক তার মামা, অনেক বড় ঘর থেকে অনুপমের বিয়ের সম্বন্ধ আসে, কিন্তু মামা তা গ্রহণ করে না। কারণ কি জানো? কারণ অনুপমের মামার মতে ধনীর দুলালিরা স্বাধীনচেতা ও দাম্ভিক হবার সম্ভাবনা থাকে। অন্য কথায় কিন্তু গরিব ঘরের যেসব মেয়েরা আছে তারা মাথা নিচু করে চলবে এবং যা বলা হবে তাই শুনবে। আবার যৌতুকের ক্ষেত্রে মামা ছাড় দিতে চান না। তিনি এমন বেহাই চান যে দরিদ্র হবে কিন্তু জামাইকে টাকা দিতে কসুর বা দ্বিধা করবে না। আবার বেহাইকে আপ্যায়ন না করলেও সে কিছুই মনে করবেন না। এই হচ্ছে অনুপমের মামার মানসিকতা। অর্থাৎ অনুপমের স্ত্রী যে হবে সে স্ত্রী কেমন হবে, অনুপমের মামার মতে যেরকম বৈশিষ্ট্য প্রয়োজন সেটা প্রকাশ পেয়েছে এখানে। তারপরে আমার বন্ধু হরিশ কানপুরে কাজ করে। সে ছুটিতে কলকাতায় আসিয়া আমার মন উতালা করিয়া দিল। সে বলিল, ওহে মেয়ে যদি বলো একটি খাসা মেয়ে আছে। কিছুদিন পূর্বে MA পাস করিয়াছি। সামনে যতদূর পর্যন্ত দৃষ্টি চলে ছুটি ধুধু করিতেছে। পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই, নিজের বিষয় দেখিবার চিন্তাও নাই, শিক্ষাও নাই, ইচ্ছাও নাই। থাকিবার মধ্য ভেতরে আছেন মা এবং বাইরে আছেন মামা। এই অবকাশের মরুভূমির মধ্যে আমার হৃদয় তখন বিশ্বব্যাপী নারীরূপের মরীচিকা দেখতেছিল। আকাশে তাহার দৃষ্টি, বাতাসে তাহার নিঃশ্বাস, তরু মর্মরে তাহার গোপন কথা। এমন সময় হরিশ আসিয়া বলিল, মেয়ে যদি বলো তবে আমার শরীর মন বসন্ত বাতাসে বকুল বনের নবপল্লব রাশির মতো কাঁপিতে কাঁপিতে আলো ছায়া বনিতে লাগিল। হরিশ মানুষটা ছিল রসিক, রস দেওয়া বর্ণনা করিবার শক্তি তাহার ছিল, আর আমার মন ছিল তৃষ্ণার্ত। তাহলে দেখো তার মন ছিল কি? তৃষ্ণার্ত। আসলে অনুপমের যে নিরানন্দ অবসর, এই সময় তার কল্পনাকে আরও সুদৃঢ় করে দেয় বন্ধু হরিশ। অনুপমের তৃষ্ণার্ত মনকে আরও ক্ষুধার্ত করে তোলে হরিশ। হরিশের রসালো বর্ণনা শোনার পর অনুপম সেই অদৃশ্য নারীর প্রতি গভীরভাবে আসক্ত হয়ে পড়ে। কেননা অনুপমের সামনে একটু অবসর পড়ে আছে, কোনো পরীক্ষা নাই, উমেদারি নাই, চাকরি নাই, নিজের বিষয় দেখবার চিন্তা নাই, অবসরে আছে। এমন সময় হরিশ এসে তাকে একটি মেয়ের খোঁজ দেয়। আর হরিশ অনুপমের বন্ধু এমন চরিত্রের ছিল যে তার পছন্দ অনেক ভালো, এবং একটা জিনিস কারো কাছে যদি সে প্রকাশ করে, এক্সপ্রেস করে, তখন সেই বিষয়টাকে অনেক রস দিয়ে সুন্দরভাবে জোড়াতালি দিয়ে যে বর্ণনা করার যে শক্তি সেটা হরিশের ছিল। এই জন্য অনুপম তার মামার কাছে পাঠায় হরিশকে সেই মেয়ের বিষয়ে বলার জন্য। তো আমরা সেটাও পড়ব, দেখা যাক। আমি হরিশকে বলিলাম, একবার মামার কাছে কথাটা পাড়িয়ে দেখো। হরিশ আসর জমাইতে অদ্বিতীয়, তাই সর্বত্রই তাহার খাতির। মামাও তাহাকে পাইলে ছাড়িতে চান না। কথাটা তার বৈঠকে উঠিল। মেয়ের চেয়ে মেয়ের বাপের খবরটাই তাহার কাছে গুরুতর। বাপের অবস্থা তিনি যেমনটি চান তেমনই। এককালে ইহাদের বংশে লক্ষ্মীর মঙ্গল ঘট ভরা ছিল, এখন তাহা শূন্য বলিলেই হয়, অথচ তলায় সামান্য কিছু বাকি আছে। দেশে বংশমর্যাদা রাখিয়া চলা সহজ নয় বলিয়া ইনি পশ্চিমে গিয়া বাস করিতেছেন। সেখানে গরিব গৃহস্থের মতোই থাকেন। একটি মেয়ে ছাড়া তার আর নাই, সুতরাং তাহার পশ্চাতে লক্ষ্মীর ঘটতে একেবারে উপর করিয়া দিতে দ্বিধা হইবে না। মামার মেয়ের বাপের অবস্থাকে বেশি প্রাধান্য দেয় অনুপমের মামা। হরিশের দেওয়া তথ্য মতে মামার চাওয়া অনুযায়ী পছন্দ হয়েছে মেয়ে, আর মেয়ের যে পিতা তাকে পছন্দ হয়েছে। অর্থাৎ পিতার যে অবস্থান অনুপমের মামা
যা পছন্দ ছিল সেরকম। এদের বংশে একসময় ধন সম্পদে পরিপূর্ণ ছিল, কিন্তু বর্তমানে আর্থিক অবস্থা খারাপ। আর্থিক অবস্থা খারাপ নাজেহাল হলেও কিছু ধন সম্পদ অবশিষ্ট আছে। সুতরাং যেহেতু কল্যাণী সেই তার মানে পিতার একমাত্র মেয়ে, এই জন্য কল্যাণীর পশ্চাৎ অর্থাৎ কল্যাণীর জন্য সব কিছু দিতে তার বাবা কোনো কুণ্ঠাবোধ করবেন না। তারপরে এসব ভালো কথা, কিন্তু মেয়ের বয়স যে 15, তাই শুনিয়া মামার মন ভার হইল। বংশত কোনো দোষ নাই, না দোষ নাই, বাপ কোথাও তার মেয়ের যোগ্য বর খুঁজিয়া পান না। একে তো বরের হাট মহার্ঘ, তাহার পরে ধনুক ভাঙাপন, কাজে বাপ কেবলই সবুর করিতেছেন, কিন্তু মেয়ের বয়স সবুর করিতেছে না। আসলে মেয়ের বয়স নিয়ে মামার মন খারাপ হয়ে গেল, কারণ সে সময় মেয়েদের বিয়ের বয়স তুলনামূলক অনেক কম ছিল। মেয়ের বাবা যোগ্য পাত্র ছাড়া বিয়ে দিতে চান না, যার ফলে মেয়ের বয়স বেড়ে যাচ্ছে। বংশ কোনো দোষ নাই তো? এটা হরিশেখ জিজ্ঞেস করছে। যাই হোক, এদিকে বরের বাজার, চওড়া মূল্য, অত্যাধিক যৌতুক হলো পিতার যে কঠোর প্রতিজ্ঞা, কন্যাকে যোগ্য পাত্রর কাছেই বিয়ে দেবেন। এই জন্য মেয়ের বয়স আর বসে থাকেনি। অর্থাৎ মনে করো 10-12 বছর বয়সে হয়তো বিয়ে হওয়ার কথা, কিন্তু যোগ্য পাত্র অভাবে 15 বছর হয়ে গেছে, এখনও সে বিয়ে দিতে পারেনি। আসলে এই ব্যাপারটা এখানে বোঝানো হয়েছে। তারপরে যাই হোক, হরিশের সরস রসনার গুণ আছে। মামার মন নরম হইল। বিবাহের ভূমিকা অংশটা নির্বিঘ্নে সমাধা হইয়া গেল। কলিকাতার বাহিরে বাকি যে পৃথিবীতে আছে সমস্তটাকেই মামা আন্দামান দ্বীপের অন্তর্গত বলিয়া জানেন। জীবনে একবার বিশেষ কাজে তিনি কন্যাগর পর্যন্ত গিয়েছিলেন। মামা যদি মনু হইতেন, তবে তিনি হাবড়ার পুল পার হওয়াটাকে তাহার সহিংসতায় একেবারে নিষেধ করিয়া দিতেন। মনের মধ্যে ইচ্ছা ছিল নিজের চোখে মেয়ে দেখিয়া আসিব, সাহস করিয়া প্রস্তাব করিতে পারিলাম না। অনুপমের যে একটা আফসোস থেকে গেল। আসলে হরিশের যে রসাত্মক বর্ণনায় কল্যাণীকে দেখার স্বাদ জাগলেও মামার কাছে অনুপম অসহায়। অর্থাৎ তার সাহস হলো না তার মামাকে বলতে সরাসরি মেয়ে দেখার কথা। হরিশের যে বর্ণনা, অর্থাৎ হরিশের যে রস দিয়ে বর্ণনা, সেই গুণের কারণে তার অনুপমের যে মামা বিয়েতে রাজি হন এবং পছন্দ পর্বটাও শেষ হয়। মামা কলকাতার বাইরের যে অঞ্চলটাকে আন্দামান দ্বীপের অংশ ভাবেন, তিনি একবার কলকাতার নিকটে কন্যাগর পর্যন্ত গিয়েছিলেন। এখানে মনু অর্থাৎ মামা যদি বিধান করতে হতেন, তাহলে তার গ্রন্থে হাবড়ার পুল পার হওয়াকে নিষেধ করে দিতেন, কেননা এটা কলকাতার বাইরে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। এর পরের যে অংশগুলো আছে পরবর্তী ভিডিওতে আলোচনা করা হবে, যেটা হবে পার্ট 2। একটা ভিডিওতে যদি অনেকগুলো আলোচনা করা হয়, তোমরা মনোযোগ হারিয়ে ফেলবে এবং সম্পূর্ণ বুঝতে পারবে না। এর পরে পার্ট 2 যে ভিডিও আছে সেই ভিডিওতে দেখা হচ্ছে। আর এই ভিডিওতে যদি কোনো কিছু না বোঝার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি যথাসাধ্য চেষ্টা করব পরবর্তী ভিডিওতে সেই বিষয়টি ক্লিয়ার কর। ভালো থাকো, সে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।